রাখা উচিত, এই জন্য করা হচ্ছে। এটার 5টা আমরা চ্যাপ্টার পড়বো এখান থেকে। আর আমাদের কমিউনিকেশন ইজ অলসো চ্যাপ্টার ইন দিস বুক, সেটা তো আমাদের পড়াই হয়ে গেছে একদম ফুল, অ্যাকচুয়ালি এখানে জাস্ট ওয়ান চ্যাপ্টার। তারপর কোড অফ এথিক্স ইজ অলসো ওয়ান চ্যাপ্টার, এটা আমাদের একটা লেকচার নিচ্ছি, হয়তো কয়েকটা লেকচার হতে পারতো। প্লাস তার সাথে আরো এখানে এখন আমাদের 2টা চ্যাপ্টার, ইন্ট্রোডাকশন অ্যান্ড ব্যাকগ্রাউন্ড অ্যান্ড হিস্ট্রি অফ দ্য প্রফেশন, বলতে সিভিল ইঞ্জিনিয়ারিং প্রফেশন, অ্যান্ড ইন্ট্রোডাকশন টু সিভিল ইঞ্জিনিয়ারিং প্রফেশন। এইটাই হচ্ছে আজকের এই যে ইন্ট্রোডাকশন টু দ্য সিভিল ইঞ্জিনিয়ারিং প্রফেশন চ্যাপ্টার 2। এই দুটি আজকের লেকচারে আছে, যদি আজকে শেষ করতে পারি পারলাম, নয়তো নেক্সট ক্লাসে শেষ করবো। সো এখানে সবকিছু দেওয়াই আছে। নাও চ্যাপ্টার 1-এ কি আছে? গ্লোবাল সিভিল ইঞ্জিনিয়ারিং, হোয়াট ইজ দ্য গ্লোবাল ভিশন অফ দ্য সিভিল ইঞ্জিনিয়ারিং প্রফেশন। তারপরে অ্যাক্রেডিটেশন অফ ইঞ্জিনিয়ার্স, এটা 2টা অ্যাক্রেডিটেশন আছে, অ্যাবেট বলে এবং আরটা হচ্ছে অ্যাবেট অ্যাক্রেডিটেশন করে এবং এএসসি অ্যাক্রেডিটেশনের ক্রাইটেরিয়া গুলো সেট করে দেয়, which is আমরা দেখবো আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার্স। আর অ্যাবেটটা জানি কি, এটা আমরা দেখবো দাঁড়ো। আর এএসসির মানে কি ইস্যুস নিয়ে একজন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিল করবে, মানে অ্যাবেট কোন কোন জিনিসগুলো চেক করবে, কোন কোন জিনিসগুলো সিভিল ইঞ্জিনিয়ার, এটা কিন্তু এইসব রিসার্চ গুলো করে প্রাইমারিলি এএসসি, ক্রাইটেরিয়া গুলো সেট করে এবং অ্যাবেট এগুলোকে ইমপ্লিমেন্ট করে। অ্যাবেটটা কি দেখবো, রিকোয়ার্ড লেভেলস অফ অ্যাচিভমেন্ট, আচ্ছা এটা আমরা দেখতে থাকি। আর চ্যাপ্টার 2-তে থাকবে ব্যাকগ্রাউন্ড এন্ড হিস্ট্রি অফ প্রফেশন, হিস্ট্রি অফ সিভিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস, ক্যারিয়ার্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, এডুকেশন, মানে এডুকেশন কি নিতে, লাইসেন্সার কিভাবে নিতে, সিভিল ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল লাইসেন্স কিভাবে নিতে হয়। তারপরে ডেফিনিশন, ক্যারেক্টারিস্টিক্স, অ্যাট্রিবিউটস, হিস্টোরিক্যালি সিভিল ইঞ্জিনিয়ারিং প্রফেশনটা ফ্রম অতীত, ফ্রম অ্যানশিয়েন্ট টাইমস টু মিডিয়েবল টাইমস টু রেনেসাঁ, ইন্ডাস্ট্রিয়াল, মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং, একটার থেকে একটা প্রোগ্রেশন কিভাবে হয়েছে সেটার একটু, এটা বইয়ে বেশ ভালো মতো দেওয়া আছে, আমরা ব্রিফলি দেখবো। তারপরে সিভিল ইঞ্জিনিয়ারিং এডুকেশন, সিভিল ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার্স। আচ্ছা, তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিং গ্লোবাল ভিশন অফ দ্য প্রফেশন, এটা না হয়েছে হোয়াট ইজ সিভিল ইঞ্জিনিয়ারিং, হোয়াট ইজ দ্য গ্লোবাল ভিশন, হোয়াট ইজ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে কারেন্টলি হাউ ডু ইউ সি সিভিল ইঞ্জিনিয়ারিং। এটা এএসসি, which is আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, এরা 2টা ডকুমেন্ট তৈরি করছিল, এটাকে বলে বডি মাস্টার ডকুমেন্ট। এটা প্রথমে তৈরি করছিল বডি অফ নলেজ ডকুমেন্ট, এটাই এটা আগে চলে আসছে এনিওয়ে। মাস্টার ডকুমেন্ট প্রথমে বডি অফ নলেজ 1 ছিল, তারপরে ছিল বডি অফ নলেজ 2। বডি অফ নলেজ 1 পাবলিশ, ইটস বিগ ডকুমেন্ট, পাবলিশ করা হয়েছিল তোমার 2004-এ, বডি অফ নলেজ 2 2008-এ। তো এখানে আমাদের গ্লোবাল ভিশন অফ দেওয়া আছে, এন্ট্রাস্টেড বাই সোসাইটি টু ক্রিয়েট আ সাস্টেইনেবল ওয়ার্ল্ড। সাস্টেইনেবল মানে তো ন্যাচারালি বুঝো, আজকাল সাস্টেইনেবল কথা মানে এটা রিজেনারেট করতে হবে। আমি এক জিনিস ধ্বংস হয়ে গেল, ওটা আর পারলাম না, I have to continuously produce because people will need things continuously and enhance the global quality of life. Civil engineers serve competently, collaboratively, একসাথে ethically. সিভিল ইঞ্জিনিয়ারিং অনেক টাকা পয়সার ব্যাপার আছে, অনেক ধরনের ইস্যুস আছে, সুতরাং ইউ হ্যাভ টু বি ভেরি এথিক্যাল ইন ইট, নাহলে এখানে বহু লোকের ক্ষয়ক্ষতি হয়, সেটা আগেই বলছি। অ্যাজ মাস্টার প্ল্যানার্স, প্ল্যান করে, ডিজাইন করে, এগুলো তফাৎ বুঝতে হবে। প্ল্যান মানে পুরো লে আউটটা তুমি, শহরের প্ল্যান, কোথায় কি থাকবে না থাকবে, কোথায় ইন্ডাস্ট্রিয়াল, কোথায় রেসিডেন্সিয়াল জোন, কোথায় পার্ক, কোথায় কি আরবান প্ল্যানাররা করতে পারে, সিভিল ইঞ্জিনিয়াররা করে, আর্কিটেক্টসরা করে। দ্য প্ল্যানার্স, ডিজাইনার্স, ডিজাইন করে, ডিজাইন মানে ডিটেল আর্কিটেকচারাল ডিজাইন করতে হবে, সিভিল ইঞ্জিনিয়ার আর্কিটেকচারাল ডিজাইনও করতে হবে, স্ট্রাকচারাল ডিজাইন, জিওটেকনিক্যাল ডিজাইন, অনেক ধরনের ডিজাইন আছে। বা কনস্ট্রাক্টর, যেটা বানাইতে হবে সিভিল ইঞ্জিনিয়ারই বানাবে। On operators of society's economic and social engine, actually economics and social sciences সাথে সিভিল ইঞ্জিনিয়ারিং অঙ্গাঙ্গ জড়িত, আমরা দেখবো। বেসিক্যালি মাস্টার্স অফ দ্য বিল্ট এনভায়রনমেন্ট, অর্থাৎ নগর সভ্যতার যা কিছু আমরা যেটা দিয়ে রাস্তা ঘাট, বাড়ি ঘর, ব্রিজ, টানেল, আই মিন ওয়াটার, আমার ওয়াটার পিউরিফিকেশন প্লান্ট, রিভার ইরিগেশন ক্যানেলস, আই মিন এনিথিং দ্যাট ইউ সি which has been built is basically the work of civil engineers. So actually এটাকে এখন বলে সিভিল ইঞ্জিনিয়ারিং না বলে আর্কিটেক্টস অফ দি বিল্ট এনভায়রনমেন্ট। বিল্ট মানে যেটা বানানো হয়, ন্যাচারালি না, যেটা তৈরি করে মানুষ। হ্যাঁ, তারপরে স্টুয়ার্ডস অফ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট অ্যান্ড ইটস রিসোর্সেস, ন্যাচারাল এনভায়রনমেন্টটা জানি ঠিক থাকে, এই জন্য এনভায়রনমেন্টাল পলিউশন জানি না হয়, ক্লাইমেট চেঞ্জ, গ্রিন হাউস গ্যাস, হ্যাঁ, আর্কটিক ক্যাপের আইস, এগুলো সবকিছুর অ্যানালিসিস করে এটা কিভাবে, how to reduce that, যেমন carbon sequestration is a major civil engineering issue now. So the stewards of natural and resources, innovators and integrators, নতুন আইডিয়া করে এবং বিভিন্ন জায়গা থেকে আইডিয়াগুলোকে একসাথে করে আবার একটা নতুন আইডিয়া তৈরি করে। The innovators and integrators of ideas and technology across the public, private and academic sectors. এগুলো বড় বড় পাবলিক প্রজেক্টস, বিশাল বিশাল হাইড্রোইলেকট্রিক ড্যাম থেকে শুরু করে পাওয়ার প্লান্টস এর ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে ক্যানেলস, ইরিগেশন চ্যানেলস, ড্যামস,
সবকিছুই সিভিল ইঞ্জিনিয়ারিং এমন কিছু নাই যেখানে তাদের নাই, পাবলিক সেক্টরে আছে, প্রাইভেট সেক্টরে আছে, একাডেমিক সেক্টরে আছে, রিসার্চও আছে প্রচুর। The managers of risk and uncertainty caused by natural, মানে ন্যাচারাল ইভেন্টস, ডিজাস্টার্স, এগুলোর অ্যাক্সিডেন্টস, এগুলোর ম্যানেজমেন্ট, your accident research institute আছে বুয়েটে। So how do you manage accidents? How to minimize it? How do you understand it? কতটা রিস্ক আছে, কতটা আনসার্টেনটি আছে, এগুলোর আন্ডারস্ট্যান্ডিং এবং এটাকে রিডাকশন বা এলিমিনেশন করার প্রক্রিয়াগুলো সিভিল ইঞ্জিনিয়াররা স্টাডি করে। লিডার্স ইন ডিসকাশনস এন্ড ডিসিশনস শেপিং পাবলিক এনভায়রনমেন্টাল এন্ড ইনফ্রাস্ট্রাকচার পলিসি। যেমন ধরো বাংলাদেশের গত কয়েক বছরে জিডিপি গ্রোথ হচ্ছে, তার একটা মেজর ড্রাইভারই হচ্ছে অল মেগা প্রজেক্টস, বিগ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট। শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেই অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য মেজর ড্রাইভার্স অফ গ্রোথ অফ দ্য গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আসলে ভালো ইনফ্রাস্ট্রাকচার না থাকলে তোমার ইন্ডাস্ট্রি, কোনো ধরনের ইন্ডাস্ট্রি তুমি তৈরি করতে পারবে না। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফ কান্ট্রি ইজ নট পসিবল। ওয়েদার ইউ ডু লাইক যেটাকে বলি আমরা কি জানি ডিজিটাল বাংলাদেশ যদি করতে চাও, ইউ নিড টু হ্যাভ আ ফাইবার অপটিক ইনফ্রাস্ট্রাকচার। সো এগুলো রাস্তার তলা দিয়ে যাবে না উপর দিয়ে যাবে, কিভাবে লেআউট হবে, রেল লাইনের পাশে দিয়ে কিভাবে, এই পুরো লেআউট ম্যানেজমেন্ট সবকিছুই করে সিভিল ইঞ্জিনিয়াররা। সুতরাং basically the GDP growth is fundamentally dependent upon your proper infrastructure, and that is built by the civil engineers. সুতরাং leaders in discussions and decisions, এবং এই জন্য দেখা যায় যে সিভিল ইঞ্জিনিয়ার ব্যবসা থেকে শুরু করে পলিটিক্স থেকে শুরু করে ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গাতেই একটা মেজর রোল প্লে করে। ইঞ্জিনিয়ারিং তো আছে, অ্যাবেট হচ্ছে অ্যাক্রেডিটেশন এর, বি হচ্ছে বোর্ড ফর ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, এটা আমেরিকা। এরা সব মানে সিভিল ইঞ্জিনিয়ারিং এডুকেশন ঠিক মতো, এই এডুকেশনের কোর্স, কারিকুলাম, ম্যাটেরিয়াল, টিচিং মেথড সব ঠিক আছে কিনা প্রত্যেকটা সিভিল ডিপার্টমেন্টের, এটা কিন্তু অ্যাবেট প্রত্যেকটা যারা ইউনিভার্সিটিতে চায়, কারণ অ্যাবেট অ্যাক্রেডিটেড না হলে তার ডিগ্রির দাম নেই। আমাদের রিসেন্টলি কিন্তু আমরা অ্যাবেট অ্যাক্রেডিটেড হয়েছি গত বছরে, এবং এদের লট অফ ডকুমেন্টেশন। তুমি ভালো হলেই হবে না, এটা ওদের কাছে সব ডকুমেন্ট দিয়ে প্রমাণ করতে হবে যে তুমি ভালো, ঠিক মতো পড়াচ্ছ। যদিও আমাদের খুব প্রিলিমিনারি হয়েছে, আমাদের অ্যাকচুয়ালি উই নিড টু ডু সাম ইন্টেন্সিভ চেঞ্জেস টু বি রিয়েলি মানে অ্যাবেটের সাথে আমরা আপডেটেড থাকা অ্যাক্রেডিটেশনে। ইটস কোয়াইট চ্যালেঞ্জিং, অনেক ধরনের আমাদের যেটা আমরা সেভাবে অভ্যস্ত ছিলাম না। হ্যাঁ, আর এএসসি আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার্স করে কি, অ্যাবেট করে যে ঠিক আছে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং প্রফেশনে আসলে এখন তো চেঞ্জ হয়ে যাচ্ছে, নতুন নতুন জিনিস হচ্ছে, ব্রিজের নতুন টেকনোলজি হচ্ছে, আগে প্রিকাস্ট কংক্রিট ছিল না, এখন প্রিকাস্ট কংক্রিট থেকে শুরু করে নানা ধরনের লেটেস্ট টেকনোলজি আসতেছে। ব্রিজ যে তুমি দেখো পদ্মা ব্রিজ যে করছে, ব্রিজের স্প্যান গুলো যে ফাউন্ডেশন গুলো করছে এট দ্য ডিপ বিলো দ্য বেড অফ দ্য সি, আন্ডারগ্রাউন্ড টানেল, এগুলো সব টিউবুলার বোরিং মেশিন, টিবিএম, এগুলো তো একদম লেটেস্ট টেকনোলজি। এগুলো তো তোমার এখন এগুলো দিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং হচ্ছে, সাবওয়ে থেকে সবই এগুলো দিয়ে হয়। সো হাউ ডু ইউ ডু ইট? এগুলোকে সবসময় আপগ্রেড করতে হয়, সিভিল ইঞ্জিনিয়ারিং কন্টিনিউয়াস ডেভেলপ করে যাচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, and so the civil engineering syllabus of the education needs to be updated as well. তো এএসসি যেটা করে সেটা আগে দেখে যে আসলে বর্তমানে সিভিল ইঞ্জিনিয়ারিং এ কি কি জিনিস, কি কি কনসেপ্ট গুলো সিভিল জানা দরকার, সেগুলো আইডেন্টিফাই করে, তারপর ডিসাইড করে এই জিনিসগুলো থাকতে হবে একটা সিভিল ইঞ্জিনিয়ারিং এডুকেশন সিস্টেমের মধ্যে, যাতে ইয়ার করে এবং ভবিষ্যতে কি হইতে পারে সে অনুসারেও কিছু কিছু জিনিস কোর্স কারিকুলার মধ্যে রেখে দেয়। এবং অ্যাবেট ওগুলোকে একদম ওই সিভিল এএসসি দেওয়া গাইডলাইন ফলো করে একটা ডিটেইল প্ল্যান তৈরি করে প্রত্যেকটা ইউনিভার্সিটিকে চেক করে যে তারা তাদের এডুকেশন ঠিক মতো দিচ্ছে এবং তাদেরকে সেই এডুকেশন অ্যাক্রেডিট করে। তাহলে প্রত্যেক সিভিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন যেটা অ্যাক্রেডিটেড বাই অ্যাবেট, ওখানকার ছাত্ররা দে আর এক্সপেক্টেড টু হ্যাভ আ মিনিমাম, মানে অনেক আমরা অনেক সিভিল ইঞ্জিনিয়ারিং ধরো ছোটখাটো বাংলাদেশি প্রাইভেট সে আছে, আমি কোনো প্রাইভেট কলেজের নাম ছোট, অনেক ছোটখাটো কলেজ আছে যেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেয়, তারা ছেলেপুলেরা কিছুই পারে না, নট অ্যাবেট অ্যাক্রেডিটেড, ভালো টিচার নাই, ভালো নাই, অনেক ঠিক মতো ক্লাস হচ্ছে না, সুতরাং ছেলেপুলেরা তেমন কিছু পারছে না। আচ্ছা, অ্যাবেট আউটকামস। অ্যাবেট 11টা, এখানে ফার্স্ট কথা মনে রাখতে হবে, অ্যাবেট ইঞ্জিনিয়ারিং ক্রাইটেরিয়া 2000 ইসি, এটাতে বেসিক্যালি ওরা এডুকেশন ইনস্টিটিউশনের জন্য একটা মেইন সামারি, তুমি ফোকাস অন হোয়াট ইজ লার্ন রাদার দেন হোয়াট ইজ টট। তুমি কি শিখাইলে এটা বেশি মূল কথা না, মূল কথা হচ্ছে ছেলেরা কি শিখলো। আমি অনেক ভালো ভালো জিনিস শিখাইছি, ছেলেরা কিছুই পারে না, ছাত্ররা সে ইউনিভার্সিটি ইন জেনারেল যদি তাই দেখা যায় তাহলে কোনো লাভ নেই, তাহলে ইউ উইল নট গেট অ্যাবেট অ্যাক্রেডিটেশন। ওরা ফিগার আউট করতে চায় যে ছেলেরা তোমার কাছ থেকে কি শিখছে। সো অ্যাবেট আইডেন্টিফাইড 11 আউটকামস অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। একটা হচ্ছে বেসিক ম্যাথমেটিক্স, সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং এর নলেজ থাকতে হবে, সেই নলেজটাকে অ্যাপ্লাই করার ক্ষমতা থাকতে হবে ইন ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, বেসিক নলেজকে, ফান্ডামেন্টাল নলেজ থাকতে হবে ইন ম্যাথমেটিক্স, সায়েন্স, এবং অ্যাবিলিটি টু অ্যাপ্লাই ইট ইন ইঞ্জিনিয়ারিং প্রবলেমস। এক্সপেরিমেন্টস,
অ্যাবিলিটি টু ডিজাইন অ্যান্ড কন্ডাক্ট, কারণ আমি একটা জিনিস দেখলাম বাস্তবে এটা হয় কিনা, প্রথমে আমি ল্যাবে দেখি, ছোট আকারে দেখি, তারপর এটা ফিল্ডে গিয়ে দেখি বড় আকারে এটা কতটুকু হয়, না হইলে কি করতে হবে এগুলো। So ability to design and conduct experiments, এটা field experiments হইতে পারে, prototypes হইতে পারে, as well as analyze and interpret। একসঙ্গে যে ডাটা পাই সেই ডাটাকে অ্যানালাইজ করে ইন্টারপ্রেট করার ক্ষমতা থাকতে হবে। ability to design a system, আমি একটা ইরিগেশন ক্যানাল করতে চাই, একদম এই জায়গাতে একটা ইরিগেশন ক্যানাল করতে হলে আমার প্রথম থেকে কি করতে হবে, হাউ টু ডিজাইন ইট, প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা খুঁটিনাটি আমাকে ক্যালকুলেশন করে ড্রয়িং এর ডিটেইলে বলে দিতে হবে, যাতে ওইটা দেখে দেখি যে বানাবে তার আর কিছু করতে হবে না, সে খালি জানতে হবে কিভাবে বানাইতে হয়, কি বানাবে সেটা কিন্তু আমার ডিজাইন ডকুমেন্টে থাকতে হবে, এটা আমার বুঝতে হবে কি করছে। দ্য অ্যাবিলিটি টু ডিজাইন এ সিস্টেম, কম্পোনেন্ট অর প্রসেস টু মিট ডিজায়ার্ড নিডস। মাল্টিডিসিপ্লিনারি টিমস, সিভিল ইঞ্জিনিয়ার একা, আমাদের বিল্ডিং এও দেখো হাজার প্লাম্বার, মানে ওয়াটার, আমার ওয়াটার লাইন্স লাগে, প্লাম্বিং লাগে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং লাগে, যদি বড় বড় শপিং মল হয়, এইচভ্যাক, হাই ভোল্টেজ এয়ার কন্ডিশনিং লাগে, huge number of interdisciplinary work হয় even in the smallest civil engineering projects. Engineering problems, ability to identify, সুতরাং আমাকে ability to work in multi, এই জন্য আমি দেখবো রেকমেন্ডেশনে চাই যে তুমি কি টিমে কাজ করতে পারো কিনা, কারণ সিভিল ইঞ্জিনিয়ারিং একা কোনো কাজ করতে পারে না, একা সিভিল ইঞ্জিনিয়ারিং কোনো লাভ নেই। অলওয়েজ ইউ ওয়ার্ক উইথ জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, হ্যাঁ, আর্কিটেক্ট, তারপরে যেটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, হ্যাঁ, plumbing engineer, they all work together and you must know how to work together. Engineering problems, ability to identify, formulate and solve engineering problems, সেটা তোমার মানে প্রবলেমটা বোঝা, দরকার হলে প্রবলেম আমি বাস্তবে দেখলাম আসলে প্রবলেমটা কি, এটাকে আমি ডিসক্রাইব করা প্রবলেমটাকে, টু সলভ আ প্রবলেম যেমন ইম্পর্টেন্ট, আইডেন্টিফাই করা এবং ফর্মুলেট করা, প্রবলেমটাকে ডিসক্রাইব করা, আছে এইটি হচ্ছে প্রবলেম, ক্লিয়ারলি ডিসক্রাইব করা ইন অল ইটস কম্পোনেন্টস, কি আছে, কি করতে চাই, কিভাবে করতে, যেটা পরে, হ্যাঁ, আর লাস্টে হচ্ছে কিভাবে করতে চাই। প্রথমে হচ্ছে প্রবলেমটাকে এটাকে আইডেন্টিফাই করা, প্রবলেমটাকে ডিটেইলে এক্সপ্লেইন করা, ডিসক্রাইব করা, দেন টু সলভ প্রবলেম। প্রথম বেশিরভাগ সময় দেখা যায় লোকজন প্রবলেমটা বুঝেই না, তো সলভ করবে কিভাবে। তারপর হচ্ছে প্রফেশনাল এথিক্যাল রেসপন্সিবিলিটি, সিভিল ইঞ্জিনিয়ার যেহেতু বললাম অনেক ধরনের গুরুত্বপূর্ণ জিনিসে কাজ করে, প্রচুর টাকা পয়সা নিয়ে কাজ করে, তাদের প্রজেক্টস আর সোশ্যালি ন্যাশনালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার পাওয়ার নাম যদি ইলেকট্রিসিটি চলে যায় এখন তোমাদের এই মুহূর্তে, যারা সিভিল ইঞ্জিনিয়ারিং ইনফ্রাস্ট্রাকচার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনফ্রাস্ট্রাকচার যারা মেনটেইন করছে, আমার যদি ওয়াইফাই কাজ না করে তোমার পরীক্ষা টরীক্ষা দেওয়া হবে না, পুরো বিরাট ম্যাসেকার হবে। সো দে আর রেসপন্সিবল ফর দ্যাট। এবং প্রত্যেকটা একটা বিল্ডিং ভেঙে পড়লে, যেমন রানা প্লাজা ভেঙে পড়ে, একদম ওয়ার্ল্ড ওয়াইড একটা আউটক্রাই, বাংলাদেশের গার্মেন্টস ব্যবসা যেটার সাথে সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পর্ক নেই, তাদের ব্যবসা নিয়ে টানাটানি। So if you do something seriously wrong, it can affect everybody, it can even the whole country actually. Communication, ability to communicate effectively, তুমি যা ডিসিশন দিচ্ছ, ইনস্ট্রাকশন দিচ্ছ, ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে হবে, বড় বড় প্রজেক্ট, বড় বড় রাস্তাঘাট, পদ্মা ব্রিজ, তারপরে কর্ণফুলী টানেল, হ্যাঁ, হোয়াট নট, হ্যাঁ, 4 লেন রাস্তা, এগুলো তো মানাইতে হলে হাজার হাজার লোকের সাথে কাজ করতে হবে, তাদেরকে অনেক ধরনের ইনস্ট্রাকশন দিতে হবে, পরিষ্কার ভাবে ইনস্ট্রাকশন দেওয়ার ক্যাপাসিটি। সো ইউ নিড টু অ্যাবিলিটি টু কমিউনিকেট এফেক্টিভলি। ইম্প্যাক্ট অফ ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, তোমার বুঝতে হবে যে তোমার ইঞ্জিনিয়ারিংটা কেন এত ইম্পর্টেন্ট ইন দ্য গ্লোবাল এন্ড সোশ্যাল কন্টেক্সট, লাইফ লং লার্নিং। তোমার বুঝতে হবে ইঞ্জিনিয়ারিং তুমি পাস করে বেরোয় তুমি শিখে গেলা বা কাজ করতে থাকলা, যা শিখতে শিখলে না, তোমাকে কন্টিনিউয়াসলি বইপত্র পড়তে হবে, না হলে থিংস আর অলওয়েজ চেঞ্জিং, নিউ থিংস আর কামিং, দিস আর কমপ্লিকেটেড থিংস, তুমি পড়ার জানা জিনিস সব ভুলে যাবা, সুতরাং ইউ নিড টু স্টাডি কন্টিনিউয়াসলি। কন্টেম্পোরারি ইস্যুস, নলেজ অফ কন্টেম্পোরারি ইস্যুস আর ইঞ্জিনিয়ারিং টুলস, হ্যাঁ, তো অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড, একটা মিনিট, আমার এখানে বাইরে থেকে অনেক শব্দ আসছে, আমি জানলাটা একটু আটকায় দেবো। So ability to understand techniques, skills and modern engineering tools necessary for engineering practice. Modern engineering কি কি যন্ত্রপাতি, টুলস আছে, স্কিলস আছে, যেটা দিয়ে অ্যাকচুয়ালি প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে হয়, তার সম্বন্ধে সেগুলো সব না পারলেও তার সম্বন্ধে পরিষ্কার ধারণা থাকতে হবে। আচ্ছা, এএসসি ওই যে ডকুমেন্ট, এটা মাস্টার ডকুমেন্ট ছিল, বডি অফ নলেজ 1 পাবলিশ ইন 2004, এবং এইটাকে আর অ্যাডভান্স করে করা হয়েছে বডি অফ নলেজ 2, যেটা বলে বিওকি 2 in 2008. So what is the BOQ? Body of knowledge taki 1 and 2 both is an implementation master plan for civil engineers to maintain leadership in the infrastructure and environmental area. এটা রিকমেন্ড করে 15টা আউটকাম, which is আমাদের এই যে আগে পড়া এটার সাথে খুব মিল আছে। অ্যাবেট আউটকাম এর সাথে বডি অফ নলেজ ভেরি সিমিলার। Substantially greater depth and breadth of knowledge, skills and attitudes required of an individual aspiring to the practice of civil engineering at the professional level, মানে লাইসেন্স পাওয়া, প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং লাইসেন্স পাওয়া ইন দ্য 21st সেঞ্চুরি। তুমি যদি প্রফেশনাল সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে প্রপার তুমি যদি
প্র্যাকটিস করতে চাও ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, তাহলে তোমার প্রচুর ব্রেথ ডেপথ তো থাকতে হবে, নলেজের ব্রেথ তো থাকতে হবে, স্কিলস থাকতে হবে, অ্যাকচুয়ালি পারতে হবে। স্কিল মানে হচ্ছে নলেজটাকে অ্যাপ্লাই করে প্র্যাকটিক্যালি প্রবলেম সলভ করতে হবে। এবং অ্যাটিটিউড, তোমার সেই প্রপার দৃষ্টিভঙ্গি থাকতে হবে। হ্যাঁ, যদি তোমার দৃষ্টিভঙ্গি প্রবল না থাকে, তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কাজ করতে পারবে না, কাজ করে সাকসেসফুল হতে পারবে না। BOK2 uses the outcome approach used in BOK1 to define the outcome. BOK1 এ একটা বলছে ইমপ্লিমেন্টেশন, আমি BOQ2 তে BOK2 তে বলছে আউটকামটাকে, আসলে রেজাল্ট কি হলো, রেজাল্টের উপরে খুব গুরুত্ব দিচ্ছে। তুমি যদি অনেক কিছু জানো কিন্তু কোনো রেজাল্ট জিরো হয়, তাহলে কোনো লাভ নাই। Outcomes are organized into three categories: foundational, technical, and professional. তো ফাউন্ডেশনাল হচ্ছে তোমার ম্যাথমেটিক্স, ন্যাচারাল সায়েন্স, হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্সের পরিষ্কার ধারণা থাকতে হবে ফর মানে বডি অফ নলেজ, এটা তোমার জ্ঞান, এই জ্ঞানগুলো তোমার থাকতে হবে। টেকনিক্যাল, ম্যাটেরিয়াল সায়েন্স, মেকানিক্স, এক্সপেরিমেন্টস, প্রবলেম রিকগনিশন অ্যান্ড সলভিং, ডিজাইন, সাস্টেইনেবিলিটি, কন্টেম্পোরারি ইস্যুস, রিস্ক অ্যান্ড আনসার্টেনিটিস, এগুলো সব বুঝতে হবে। এগুলো পুরো পড়াশোনা করে আসতে হবে ডিটেইল ইন টেকনিক্যাল লেভেল। হ্যাঁ, ব্রেডথ ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এরিয়াস, টেকনিক্যাল স্পেশালাইজেশন করতে হবে। তাছাড়া প্রফেশনাল লেভেলে তোমার যে স্কিল গুলো থাকতে হবে, যেটা তুমি কিছুটা শিখে আসবা, পড়েও আসবা, রিগার্ডিং হোয়াট ইজ কমিউনিকেশন, হোয়াট ইজ পাবলিক পলিসি, হোয়াট ইজ বিজনেস অ্যান্ড পাবলিক, এগুলো সম্বন্ধে ডিটেল ধারণা থাকতে হবে। গ্লোবালাইজেশন, লিডারশিপ, টিম ওয়ার্ক, হাউ টু হ্যাভ প্রপার অ্যাটিটিউড, যেগুলো আমরা কমিউনিকেশনে কিছুটা পড়ছি। Lifelong learning, what is the process of a lifelong learning, what do you mean by lifelong learning, how to do lifelong learning, এগুলো, and professional ethical, এগুলো সবই কিন্তু তোমার এডুকেশনের মধ্যে, নলেজের মধ্যে তোমার থাকতে হবে। তো এএসসি কিভাবে দেখছে, হাউ ডু ইউ প্রিপেয়ার ফর আ ক্যারিয়ার ইন সিভিল ইঞ্জিনিয়ারিং? সো তোমার প্রথমে থাকতে হবে, তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাচেলর বলতে ব্যাচেলার্স এডুকেশন তুমি হবে, তোমার ব্যাচেলার্স ডিগ্রি থাকতেই হবে, দ্যাটস আ মাস্ট ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। তারপরে হচ্ছে তোমার অভিজ্ঞতা থাকতে হবে। এই দুইটা ব্যাচেলর তুমি পাস করে তুমি 2-3 বছর চাকরি করবা, তোমার কিছু অভিজ্ঞতা হবে, এই তোমার অভিজ্ঞতা কি মেলাবা, পড়াশোনাও করতে থাকবা। তার ফলে তোমার বডি অফ নলেজ দুইটা একসাথে মিলে তোমার ব্যাচেলার্স এর পড়াশোনা, তার পরবর্তী তোমার নিজস্ব পড়াশোনা এবং অভিজ্ঞতা হওয়ার পর তুমি কিছু পরীক্ষা, প্রফেশনাল পরীক্ষা বা লাইসেন্স এক্সাম দিতে পারবা। এই লাইসেন্স এক্সাম দেওয়ার পরে তুমি ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল প্র্যাকটিস করতে পারবা, এবং সেই সঙ্গে তোমার কন্টিনিউয়াসলি লার্নিং, নানা ধরনের জার্নালস, আর্টিকেল, প্রফেশনাল আর্টিকেল, এগুলোর সাথে পড়াশোনা করে আপডেটেড থাকতে হবে, এগুলো প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করার ক্ষমতা থাকতে হবে। এটা হচ্ছে টুডেজ। টুমরোজ কি? টুমরোজ হচ্ছে তোমার ব্যাচেলার্স এডুকেশনে ওই যে অ্যাবেট অ্যাক্রেডিটেড হতে হবে, এবং ওই ফাউন্ডেশনাল যে 15টা অ্যাসপেক্ট, ফাউন্ডেশনাল, টেকনিক্যাল, প্রফেশনাল, সব জায়গায় তোমার পড়াশোনা করতে হবে, কোর্সগুলো ভাবে সাজানো থাকতে হবে। হ্যাঁ, এবং ওরা চাচ্ছে যে তোমাকে এটা এসেনশিয়াল করে দিবে এক্সাম বা লাইসেন্সের জন্য বিদেশে তোমাকে মাস্টার্স ডিগ্রিও থাকতে হবে। মাস্টার্স ডিগ্রি না থাকলে তোমাকে ওই প্রফেশনাল এক্সাম দেওয়ারই তোমাকে হয়তো সুযোগ দিবে না ইন দ্য ফিউচার। হ্যাঁ, এই দুইটা মিলায়া তোমার এক্সপেরিয়েন্স, ব্যাচেলার্স, মাস্টার্স এন্ড এক্সপেরিয়েন্স, এগুলো হওয়ার পরে তুমি পরীক্ষায় বসতে পারবা, লাইসেন্সিং এক্সাম, অনেক এক্সটেন্সিভ লাইসেন্স এক্সাম আছে, ওগুলো শেষ করবা এবং কন্টিনিউয়াসলি পড়াশোনা করতে থাকবা এবং সার্টেন স্পেশালাইজেশন করবা। এই তো 21st সেঞ্চুরি সিভিল ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস, সেটা আমি নিজেও দেখতে পাচ্ছি না ভালো মতো, আমি বলছি এখানে অনেক জিনিস আছে। তার মধ্যে ডেভেলপ এন্ড ইভ্যালুয়েট ডিজাইন কনসেপ্টস, ইনভেস্টিগেট, অ্যানালাইজ রিস্ক, develop ideas, verify and interpret outcomes, validate and optimize processes, use engineering mechanics, assess requirements, write technical reports, acquire knowledge, make judgments, তোমার অনেক জাজমেন্ট করতে হবে, এটা করো সেটা করো, জাস্ট তোমার বোঝার উপরে, আন্দাজের উপরে অনেক কিছু করতে, সবকিছু 100% বইপত্র থেকে দেখে চিন্তা করলে তুমি কোনো সিভিল ইঞ্জিনিয়ারিং কোনো কাজই করতে পারবে না। ওয়ার্ক উইথ ডিটারমিনেট অ্যান্ড অনেক কিছু তোমার স্পষ্ট বোঝা যায়, which is ডিটারমিনেট প্রসেস, বইপত্র অঙ্কজঙ্গ করে আমরা সব জানি যে এটা এটাই হবে। অনেক কিছু নন ডিটারমিনেট, এত জিনিস আছে ঠিক বোঝা আছে, এটা আন্দাজের উপরে ইনটিউটিভলি করতে হবে থ্রু এক্সপিরিয়েন্স। হ্যাঁ, লেভেল অফ অ্যাচিভমেন্ট। আচ্ছা, entry into practice of civil engineering at a professional level requires fulfillment of 24 outcomes to appropriate levels of achievements. 24 আউটকাম গুলো এখানে দেই নেই, এটা ওই বইটাতে আছে, হয়তো বা তোমাদেরকে আমি পরে বইটার রেফারেন্স দিয়ে দিব, যদি বইটা তুমি ইন্টারনেটে পর দেখে নিও। লেভেল অফ অ্যাচিভমেন্ট 1 হচ্ছে নলেজ। নলেজ হচ্ছে ফার্স্ট রিকোয়ারমেন্ট, জ্ঞান থাকতে হবে, কিন্তু জ্ঞান দিয়ে আসলে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার হওয়া যায় না, এটা রিকোয়ারমেন্ট হচ্ছে ব্যাচেলার্স। লেভেল অফ অ্যাচিভমেন্ট টু কম্প্রিহেনশন, তুমি যেটা শিখলা সেটা বুঝতে হবে, জ্ঞান দিয়ে তো কোনো লাভ নাই যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে, সো পরিষ্কারভাবে বুঝতে হবে। রিকোয়ারমেন্ট ব্যাচেলার্স ডিগ্রি সিভিল ইঞ্জিনিয়ারিং, মাস্টার্স ফর টেকনিক্যাল, মাস্টার্স যদি ধারণা করা হয় তুমি একটা টেকনিক্যাল এরিয়াকে ডিটেইলে বুঝতে পারবা। লেভেল অফ অ্যাচিভমেন্ট 3 অ্যাপ্লিকেশন, এটা তোমার অ্যাপ্লাই করার ক্ষমতা থাকতে হবে কিসে, প্র্যাকটিক্যাল প্রবলেমে। তো রিকোয়ার্স ব্যাচেলার্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, মাস্টার্স ফর টেকনিক্যাল এক্সপেরিয়েন্স ফর পাবলিক পলিসি, বিজনেস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাটিটিউডস,
এবং অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং ইটসেলফ। আচ্ছা, level of achievement 4, analysis requires bachelor's degree, master's for problem recognition and solving, technical specialization, experience in sustainability, contemporary issues, risk and uncertainty, project management, breadth in civil engineering, experience in globalization, internationally কাজ করার অভিজ্ঞতা, leadership, teamwork, বড় বড় টিমে কাজ করা, কোনো জায়গায় তোমার প্রজেক্টকে লিড করা, এগুলো করার তোমার অভিজ্ঞতা থাকলেই তুমি আস্তে আস্তে লেভেল অফ অ্যাচিভমেন্ট 4 যাবে। লেভেল অফ অ্যাচিভমেন্ট 5, সিনথেসিস, বিভিন্ন জ্ঞান তুমি দেখলা, বুঝলা, ফার্স্টে নলেজ হলো, তারপরে বুঝলা, হুম, সরি, নলেজ হলো, তারপরে বুঝলা, তারপরে অ্যাপ্লাই করলা, তারপরে ওটাকে পুরো জিনিসটাকে অ্যানালাইজ করে আলাদাভাবে কম্পোনেন্ট বাই কম্পোনেন্ট প্রত্যেকটা জিনিসের আলাদাভাবে বোঝা, ডিটেইলে বোঝা, দ্যাটস অ্যানালাইসিস। তারপরে সিনথেসিস, বিভিন্ন এরিয়ার জ্ঞানকে যোগ করে নতুন জ্ঞান সৃষ্টি করা বা নতুন জিনিস তৈরি করা, দ্যাট ইজ সিনথেসিস। So requires bachelor's degree in civil engineering, master's for experiments, technical specialization, experience in communication, lifelong learning, সারাজন শিখতে হবে, professional ethical responsibility. Finally হচ্ছে evaluate, to evaluate a work, হ্যাঁ, এটা কেমন হয়েছে কাজটা, ভালো মন্দ এই সেই ডিটেইল ইভ্যালুয়েশন করতে হলে তোমার এই 5টা লেভেল পার হয়ে এই লেভেলে আসতে হবে, হ্যাঁ। তো এই হচ্ছে various levels of achievements of civil engineering. What is the difference between 20th and 21st century civil engineering education? 20th century civil engineering focus ছিল mechanics, calculations, reports, essay, laboratory reports, knowledge এবং determinant processes, যে এটা হলে এটা হয়, এটা হলে এটা হয়। এগুলো এখনো আছে, তার সাথে আরো নতুন জিনিস ফোকাসে আসছে, সেটা হচ্ছে ইনোভেটিভ থিঙ্কিং অ্যান্ড ট্যাসিড নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, ইনটিউশন ডেভেলপ করতে হবে, আন্ডারস্ট্যান্ডিং, জাজমেন্ট, অ্যাসোসিয়েটিভিটি, ইনটিউশন। আচ্ছা, এটা গেল চ্যাপ্টার 1 এই বইয়ের, সিভিল ইঞ্জিনিয়ার্স হ্যান্ডবুক অফ প্রফেশনাল প্র্যাকটিস বাই এএসসি। এখন আমাদের কত টাইম গেছে দেখি, সময় কোথায়, কিছু সময় আছে, 11:40 এর দিকে আমি করব, তাহলে হয়ে যাবে এটা ইনশাল্লাহ। তাহলে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি অফ প্রফেশন, যেটা আমি আগেই দেখাইছি, এটা থেকে আমরা শুরু করি। হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স, চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 মধ্যে অনেক ওভারল্যাপ আছে। বেসিক্যালি ক্যারেক্টারিস্টিক্স দ্যাট হেল্প টুডেজ that help define today's professional civil engineering profession. এটা হলো দুইবার সিভিল ইঞ্জিনিয়ারিং প্রফেশন বা প্রফেশনাল প্রফেশন না লিখলে হইতো। একটা হচ্ছে সিস্টেম্যাটিক বডি অফ থিওরি, দ্যাট ইজ থিওরি, থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। The authority based on extensive education specific to the profession and its function. তুমি একটা পার্টিকুলার পাস করার পরে কাজ করে এক্সপিরিয়েন্স গেইন করলা, তারপর হয়তো মাস্টার্স করলা, ওই এরিয়াতে স্পেসিফিক কোর্স করলা, হ্যাঁ। তো সুতরাং তোমার ব্যাচেলার্স এর নলেজ থাকতে হবে, সেই বডি অফ থিওরি দেখে আসলা, তারপরে এক্সপিরিয়েন্স করলা এবং মাস্টার্স করে স্পেশালাইজেশন করলা। সো করার পরে তোমাকে ওই প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং এক্সাম পাস করে তুমি অথরিটি পাইলা টু প্র্যাকটিস ইন্ডিপেন্ডেন্টলি অ্যাজ আ প্রফেশনাল সিভিল ইঞ্জিনিয়ার। কমিউনিটি স্যাংশন, এটা অ্যাকচুয়ালি একই জিনিস, by licensure or registration by state sponsored board, আমাদের এখানে করে আইবি, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ। তারপর হচ্ছে এথিক্যাল কোর্স, প্রফেশনাল এথিক্স, এটা তোমার খুব ভালো মতো জানতে হবে, কারণ না তুমি সিভিল ইঞ্জিনিয়ার জায়গায় আটকায় যাবে, অনেক ধরনের আইন কানুন, নাহলে তোমাকে তোমার এই রেজিস্ট্রেশনও ক্যান্সেল হয়ে যাবে, রেজিস্ট্রেশন ক্যান্সেল হলে পৃথিবীর কোথাও সিভিল ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস করতে পারবা না, প্র্যাকটিস করতে না পারলে তোমার ভাত জুটবে না। যেমন ডাক্তারের যদি প্র্যাকটিস করার লাইসেন্সই ক্যান্সেল হয়ে যায় কোনো কারণে, তাহলে ডাক্তার তো শেষ, ডাক্তার তাকে ঘরদোর মুছতে হবে, রেস্টুরেন্টে কাজ করতে হবে, এরকম। সিভিল ইঞ্জিনিয়ারিং কিন্তু বাইরে তাই। কালচার অফ ভ্যালিউজ, অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার এন্ড সার্ভিস টু কমিউনিটি, একজন সিভিল ইঞ্জিনিয়ারকে প্রপারলি কিভাবে বিহেভ করতে হয় সেগুলো তোমার কিন্তু শিখতে হবে তোমার এই প্রফেশনের এডুকেশন এবং এক্সপেরিয়েন্স থেকে। এবং ওই তোমার যে লাইসেন্সার এক্সাম দিবে, এগুলোতে এইসব ডিটেইল তোমার বিহেভিয়ার, কমিউনিটির সাথে তোমার ইন্টারাকশন কিভাবে না হবে, এগুলোর বহু প্রশ্ন, বিরাট বিরাট এসে আকারের বই পড়ে মুখস্থ করে মাল্টিপল চয়েস বা লিখিত উত্তর দিতে হবে, এবং উত্তর না দিলে তুমি লাইসেন্স পাবা না, পি হইতে পারবা না, প্রফেশন যেতে পারবা না, তোমার বহু অঙ্কের বাইরেও তোমাকে বহু জিনিস এগুলো পড়তে হবে, যেগুলো আমরাও পড়াচ্ছি তোমাদের। প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং অনেক আছে, আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার্স, ব্রিটিশ ইনস্টিটিউট অফ সিভিল ইঞ্জিনিয়ার্স, আইসি বলে, স্প্যানিশ আছে, সাউথ আফ্রিকান, জাপান, চাইনিজ, বাংলাদেশ, ইন্ডিয়ান, সবই আছে। তো হিস্টোরিক্যাল ইনহেরিটেন্স, প্রথম ইঞ্জিনিয়াররা কি ছিল, এক মিনিট, হ্যাঁ, হ্যাঁ মান্নান, হ্যাঁ মান্নান, হ্যাঁ মান্নান, আচ্ছা আচ্ছা, আমাকে একটু একটা মিনিট সময় দিতে হবে, আমার একটু একটা ঝামেলা হয়েছে, একটু এক সেকেন্ড, একটু গ্যাপ নেই, 2 মিনিটস।
হ্যাঁ ঠিক আছে, এখন আমি আবার চলে আসি। তো প্রথমে যারা সিভিল ইঞ্জিনিয়ার যারা ছিল বেসিক্যালি ইরিগেটার্স, যারা মানে ইরিগেশন জন্য, হ্যাঁ গেছে গেছে। তো আর্কিটেক্টস এবং মিলিটারি আর্কিটেক্টসরাই সিভিল ইঞ্জিনিয়ার, তারা বিল্ডিং এর ডিজাইনও করতো, রাস্তাঘাটের ডিজাইন মানে কনসেপচুয়াল ডিজাইন করতো, আবার অ্যাকচুয়াল কনস্ট্রাকশন মানে স্ট্রাকচার সবই করতো। এবং মিলিটারি ইঞ্জিনিয়ার ব্রিজ ট্রিজ বানাইতো খুব, মিলিটারি ইঞ্জিনিয়াররা নানা ধরনের কামান টামান বানাইতো, এগুলো সিভিল ইঞ্জিনিয়াররাই করতো। নানা ধরনের রিটেনিং ওয়াল, ব্রিজেস, হ্যাঁ রাস্তাঘাট এগুলো বানানোতে মিলিটারি ইঞ্জিনিয়ার মেইনলি রাস্তাঘাট ব্রিজ এগুলো বানানোর জন্য মিলিটারি ইঞ্জিনিয়ার দরকার হতো। এবং একই লোক সিভিল ইঞ্জিনিয়ারকে সবকিছুই জানতে হবে, যা যা এরিয়া আছে সবকিছু একটা সিভিল ইঞ্জিনিয়ার জানতে হতো। এখন তোমার, হ্যাঁ একবার আমার ক্লাস হচ্ছে, তো আমি তোমাকে এই উইদিন 12:30 1টার দিকে তোমার সাথে আমি কথা বলতেছি, ঠিক আছে? না না, তুমি একটার সময় আমাকে ফোন দাও, নাম্বার দিয়ে আমার মনে থাকবে না। আচ্ছা, তো একই লোক সবকিছু করার পরে স্পেশালাইজেশন ডেভেলপ করলো কত 100-200 বছরে। এখন তোমার আমরা এই সিভিল ইঞ্জিনিয়ারিং হিস্ট্রি কালচার জানলে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং প্রফেশনটা কেন ইম্পর্টেন্ট বুঝতে সুবিধা হয়, এবং এই জন্য শেখানো হয় সব জায়গায়। আচ্ছা, স্টাডিং দ্য পাস্ট, আমরা অতীত কেন পড়ি? এনি লেসন্স লার্ন ফ্রম দ্য বিহেভিয়ার এন্ড স্পেশালি দ্য ফেলিয়ার অফ ইভেন অ্যানশিয়েন্ট ডিজাইনস, মানে কি কিভাবে বিহেভ করছে এবং কেন ফেল করছে অনেক ডিজাইন, হ্যাঁ। আর নো লেস, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ফেলিয়ার গুলো দেখা সিভিল ইঞ্জিনিয়ারিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ওয়াই ডিড ইট ফেল, রানা প্লাজা ওয়াই ডিড ইট ফেল, ডিটেইলে বোঝা, এবং হাউ ইট দিস অ্যাভয়েড ফেলিয়ার কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড। এর থেকে ভালো অভিজ্ঞতা সিভিল ইঞ্জিনিয়ারিং আর কিছু হয় না। দ্য গুড ডিজাইন প্র্যাকটিস অফ ইঞ্জিনিয়ারিং ইন সেঞ্চুরিজ, কোন যেগুলো বছরের হাজার হাজার বছরে কেন টিকে আছে, তাজমহল কেন টিকে আছে, আর্থকুয়েক হয়েছে, অনেক কিছু হয়েছে, বহু বিল্ডিং ভেঙে গেছে, তাজমহল কেন ভাঙলো না? So, and the good design practice of engineering in centuries past can serve as models for the most sophisticated designs that ওই যে কনসেপ্ট গুলো হয়তো ওরা অন্যভাবে অ্যাপ্লাই করছে, কিন্তু ঠিকই অ্যাপ্লাই করছে, এবং অনেক অনেক সিম্পল কনসেপ্ট দিয়ে অনেক কঠিন জিনিস তারা করে ফেলছে। কিন্তু সেটা না বুঝতে পারার ক্ষমতা, কিন্তু তোমার অ্যাবিলিটি টু রিয়েলি কনসেপচুয়ালাইজ দ্য প্রবলেম ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা তোমাকে বুঝায়। Indeed, ignoring wholesale the lessons and practices of the past threatens the continuity of engineering and design judgment that appears to be among the surest safeguards against recent failures. সবচেয়ে ইঞ্জিনিয়ারিং অঙ্ক ঝঙ্ক, ডিটেল ম্যাথামেটিক্স, সফটওয়্যার দিয়ে ডিজাইন, এগুলো তুমি যদি বেসিক্যালি জাজমেন্ট আন্ডার ইনটিউশন না থাকে যে আসলে এত অঙ্কটা রেজাল্ট হয়তো কোনো কারণে ফুল রেজাল্ট বেরোলো কমপ্লিটলি, এটা দেখেই আমার বুঝতে হবে যে না এইরকম তো হইতে পারে না, সামথিং ইজ সিরিয়াসলি রং। যত আমি না এটা তো জিও স্টুডিও দিছে, এটা তো ফ্ল্যাক্সেস দিছে, এটা তো সবচেয়ে ভালো সফটওয়্যার, তাদের যদি সামথিং ইজ রং তোমার একটা বোঝার ইমিডিয়েটলি ক্ষমতা থাকতে হবে, হয়তো কোথাও কোনো ভুল করে। এইসব জায়গায় হাজার হাজার বড় বড় জিনিসে অনেক ভুল হয়ে যায় এবং ভুল হয়, গুড ইঞ্জিনিয়াররা সাথে থেকে ট্র্যাক করতে পারে, সেটাই সে বলছে আর কি। অ্যানশিয়েন্ট ইঞ্জিনিয়ারিং ওয়ান্ডার্স, যীশু খ্রিস্টের জন্মের 100 বছর আগে এগুলো বলা, যে গ্রিক রাইটাররা 7টা ওয়ান্ডারকে, এটা গ্রিক রাইটাররা কিন্তু মানে 3000 3,500 বছর আগে ওরা আইডেন্টিফাই করছিল। পিরামিড, হ্যাঙ্গিং গার্ডেন্স অফ ব্যাবিলন, স্ট্যাচু অফ জিয়াস, টেম্পল অফ আর্টেমিস, টম্ব অফ কিং মসুস অফ কারিয়াট, হালিকারনাসোস, কলোসাস অফ রোডস, এগুলো আমরা সব দেখবো। ফারোস লাইট হাউস অফ আলেকজান্ড্রিয়া, ইজিপ্ট, এগুলো 3,500-4,000 বছর আগের জিনিস। তাছাড়া ওই সময় আরো কটা জিনিস তারা দেখতে মানে লেখা নাই, কারণ সেই সময় তারা দেখতে পারে না, ওখানে যায় নাই বলে, কারণ গ্রিকরা রোমানরা অনেক জায়গা দখল করছিল, এইসব জায়গায় তারা গেছিল। যেমন গ্রেট ফল অফ চায়না, ড্যাম পাটমারি, বুদ্ধিস্ট টেম্পল শ্রীলঙ্কা, আরো আরো হাজার হাজার আছে, এখানে কয়েকটা এখানে উল্লেখ করা হয়েছে বইয়ের মধ্যে। অ্যানশিয়েন্ট ইঞ্জিনিয়ারের মধ্যে খুব নাম করা হচ্ছে পার্সিয়ান ইঞ্জিনিয়ার, ইরানিয়ান ইঞ্জিনিয়ারে কিন্তু তাজমহল ইয়ে করছে, ইরানিয়ানস আর ভেরি ভেরি গ্রেট সিভিল ইঞ্জিনিয়ার্স এন্ড ইরিগেশন ইঞ্জিনিয়ার্স। গ্রিক ইঞ্জিনিয়ার্স, রোমানস ওয়ার সাম অফ দ্য বেস্ট অ্যানশিয়েন্ট, ওদের রাস্তাঘাট এখনো ইটালিতে সেই রোমানদের সময় প্রায় 3-4-5,000 বছর আগের সব রাস্তাঘাট এখনো মডার্ন যুগে 100% ব্যবহৃত হচ্ছে। ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার্স, চাইনিজ ইঞ্জিনিয়ার্স, আফ্রিকান আমেরিকান। বিল্ডিং স্টাইল এগুলো ছিল মেইনলি আর্চ, কারণ বিম স্টিলের ব্যবহার ছিল না, বিম যখন দেবে যায় তলাটা ভেঙে যায়, কংক্রিটে বা পাথরে, পাথর তলাটা ভেঙে যায়, তলাটা ভেঙে গেলে এরকম আর্চ করলে এটা কম্প্রেশনে চলে, তলাটা নামে না, ওটা সাইডে সরে যায়, সাইডের পুরোটাই কম্প্রেশন হয়ে যায়। এই জন্য তুমি সব জায়গায় দেখবো অতীতে আর্চ স্ট্রাকচার, কারণ কোনো ধর্মীয় কারণে না, পিওরলি ফ্রম দ্য রিজনস অফ মেকানিক্স। এই যে এরকম আর্চ স্ট্রাকচার দেখছো, নানা কাইন্ড অফ আর্চ, আমরা মনে করি যে ইসলামে বোধহয় ইসলামিক সিস্টেম এটা গডের দিকে আকাশে চলে যাচ্ছে, নট বিকজ ডোম বা আর্চ, এটার মেইন কারণ হচ্ছে দ্য মেকানিক্স। Without steel, there was no way of building a structure in any other way except a dome or an arch. That was the only reason. পরে আসছে ট্রাস, আর্চ এন্ড ভল্ট ইত্যাদি ইত্যাদি। তো আমাদের বোধহয় 40-এর দিকে চলে আসতেছি, রাইট? আচ্ছা, আমরা কয়টা বাজে এখন আমি দেখে নিই একটু।
কটা বাজে? 11:40। ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি শেষ করে দেই। এখন আমি কিছু ছবি-টবি দিব। তুমি এই যে এটা হচ্ছে ফারো লাইট হাউস, যেটা আলেকজান্দ্রিয়াতে বোধহয়। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে বোধহয় যে ওই যেগুলো আমি ওখানে উল্লেখ করছি সেগুলো আমি এখন এটা দিতে যাচ্ছি না। এগুলো ছবি-টবি গুলো আছে, এগুলো দেখে নিবা। হ্যাঁ? এই এইগুলো কোন হ্যাঙ্গিং গার্ডেন অফ ব্যাবিলন এটা। এটা আমি দিয়ে দিব। এটা পিজা, পিরামিডস এগুলো আমার জানা। এটা হচ্ছে বোধহয় কি টেম্পল অফ আর্টেমিস বা সামথিং লাইক দ্যাট। আচ্ছা, তাছাড়া রিসেন্ট মডেলস হচ্ছে চ্যানেল, ইংলিশ চ্যানেল, সিএন টাওয়ার কানাডা, এম্পায়ার স্টেট বিল্ডিং, গোল্ডেন গ্রেট ব্রিজ, প্যানামা ক্যালেন, ডেল্টা বক্স নেদারল্যান্ডসে, যেগুলোতে তারা সমুদ্রের উপরে তুলে ফেলছে। আইটাপিয়া ড্যাম, এগুলো কয়েকটা এখানে সব আছে, ছবি-টবি এগুলো দেখে নিবা। হ্যাঁ? আর লাইসেন্স সিভিল ইঞ্জিনিয়ার, প্রফেশনাল ইঞ্জিনিয়ার বা পি বলে, চার্টার্ড ইঞ্জিনিয়ার বলে ইংল্যান্ডে, চার্টার্ড প্রফেশনাল নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াতে বলে, ইউরোপিয়ান ইঞ্জিনিয়ার বলে, ইউরোপিয়ান প্রফেশনাল পি বলে মোস্ট অফ এশিয়া। সোসাইটি আছে অনেক, আমেরিকান সোসাইটি, কানাডিয়ান সোসাইটি, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স ইউকে যেগুলো ফেমাস, রয়্যাল একাডেমি, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া আছে, ইঞ্জিনিয়ার্স অস্ট্রেলিয়া আছে, ইনস্টিটিউট ট্রান্সপোর্ট রিসার্চ বোর্ড টিআর খুবই ইম্পর্টেন্ট, সিভিল ইঞ্জিনিয়ার সার্ভেয়ার্স, আর্থকুয়েক ইঞ্জিনিয়ারিং, আরো হাজার হাজার ইনস্টিটিউট আছে যেটা ইন্টারনেটে গেলে তুমি দেখতে পারবা। সিভিল ইঞ্জিনিয়ারে হাজার হাজার ক্যারিয়ার হতে পারে, কোনো একটা টিপিক্যাল ক্যারিয়ার পাথ নাই। ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট স্টার্ট উইথ এন্ট্রি লেভেল পজিশনস, হ্যাঁ। তারপরে প্রথমে তারা ফিল্ডে কাজ করা উচিত, যেটা আমি আগেও বলছি। তারপরে রুটিন টাস্ক করবে, অ্যানালিসিস করবে, প্রজেক্ট ম্যানেজমেন্ট আস্তে আস্তে বুঝবে, পড়াশোনা করতে থাকবে কন্টিনিউয়াসলি, যদি পারে মাস্টার্স করবে, কাজ করতে থাকবে, প্রফেশনাল এক্সাম পাস করবে। এবং তারা ব্যাংক থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে দেশের কান্ট্রি পলিসি সবকিছুতে সিভিল ইঞ্জিনিয়াররা কাজ করে। তা সিভিল ইঞ্জিনিয়ারিং কারেন্টলি এসি যেসব জিনিসগুলো না, এটা আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং, কোস্ট, ওশান, পোর্টস এন্ড রিভার্স, এটাকে বলে কপরি, এগুলো ইনস্টিটিউট আছে ওদের। কনস্ট্রাকশন, ইঞ্জিনিয়ারিং, মেকানিক্স, তোমরা সিভিল ইঞ্জিনিয়ারিং কত এরিয়াতে কাজ করে কল্পনারও বাইরে। এত চাকরি পৃথিবীতে আর কারো নাই যারা সিভিল ইঞ্জিনিয়ার আছে ওয়ার্ল্ড ওয়াইড। এনভায়রনমেন্ট এন্ড ওয়াটার রিসোর্স, জিও, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্টেশন এন্ড সিভিল ইঞ্জিনিয়ারিং এরিয়া অফ জেনারেল সিভিল, কোস্টাল, কনস্ট্রাকশন, এনভায়রনমেন্টাল, জিওটেকনিক্যাল, ল্যান্ড সার্ভেইং, মিউনিসিপাল আর আরবান ইঞ্জিনিয়ারিং, স্ট্রাকচারাল, ট্রান্সপোর্টেশন, ওয়াটার রিসোর্সেস, হ্যাঁ। তো আরো আছে অ্যাকচুয়ালি। এবং এই ট্রান্সপোর্টেশনের উপর ট্রান্সপোর্টেশন ইকোনমিক্স, ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম, এক একটার মধ্যে আরো হাজারো হাজারো আছে। এনভায়রনমেন্টাল ল, এনভায়রনমেন্টাল ইকোনমিক্স, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স, জিওটেকনিক্যাল, আর্থকুয়েক ইঞ্জিনিয়ারিং, হাজার হাজার জিনিস আছে প্রত্যেকটার মধ্যে। সো আমি দ্য এরিয়া ওয়াটার রিসোর্সেস এর মধ্যে হাজার হাজার, হ্যাঁ, হাইড্রোলজি, গ্রাউন্ড ওয়াটার, কোস্টাল, ওয়েভ, এটসেট্রা এটসেট্রা, কোনো শেষ নাই। So although the average citizens may not recognize the role of civil engineering society, civil engineers continue to shape the quality of lives. Civil engineers build the world's infrastructure. In doing so, they shape the history of nations around the world. So, এই হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং। আমি এখন তোমাদেরকে চ্যাটে বললাম, আমি প্রথমে চ্যাটে দিয়ে দিচ্ছি, দেখি কোথায় চ্যাট, কোথায় চ্যাট, প্রথমে চ্যাটে লিঙ্কটা দিয়ে দিচ্ছি।